So welcome back to another episode of Z2N Weekly. So এই সিরিজটাতে আমরা সারা সপ্তাহ ধরে ফুটবলিং ওয়ার্ল্ডে যা যা করছি ওগুলো কভার করছি। আর এই উইকে যেহেতু ট্রান্সফার উইন্ডোর লাস্ট উইক চলছিল আর আজকে ডেডলাইন ডে প্লাস F1 চলছিল, তো এই উইকে প্রচুর নিউজ আছে। সো দেরি না করে স্টার্ট করা যাক। তো শুরু করবো আমরা অ্যাফকন থেকে। তো অ্যাফকনে টোটাল এখন পর্যন্ত 14খানা রেড কার্ড হয়ে গেছে। গ্রুপ স্টেজে তো অনেকগুলো হয়েছিল, প্লাস নকআউট স্টেজে এখন অব্দি 8খানা রেড কার্ড হচ্ছে। তো মানে অ্যাফকনের রেফারি গুলো একদম লিনিয়েন্সি কোনো দেখাচ্ছে না, কোনো খুব স্ট্রিক্টলি ম্যাচ গুলো অফিসিয়েট করছে। তো আসা যাক প্রথম ম্যাচ, যেটা প্রথম দুটো ম্যাচ আমরা লাস্ট উইক কভার করে নিয়েছিলাম। তো এবার স্টার্ট করবো আমরা গিনিয়া ভার্সেস গ্যাম্বিয়া দিয়ে। গ্যাম্বিয়া হচ্ছে লোয়েস্ট র্যাঙ্ক টিম অ্যাফকনে, 150 র্যাঙ্কিং। তাও ওরা গিনিকে সারপ্রাইজ করে কোয়ার্টার ফাইনালে নিজের স্পটটা নিল। আর লাস্ট কয়েক মিনিটে দুজনেই গিনি আর গ্যাম্বিয়া রেড কার্ড খেয়ে 10 ভার্সেস 10 হয়ে গেছিল ম্যাচ। নেক্সট আমরা আসবো ক্যামেরুন ভার্সেস কোমোরোস আইল্যান্ডে। আমরা লাস্ট উইকেই বলেছিলাম যে কোমোরোস আইল্যান্ডের কোভিড এর জন্য ওদের গোলকিপার নেই, এর জন্য ওদের লেফট ব্যাককে বলে খেলা করবে। তা সত্ত্বেও ওরা খুব একটা রেসিলিয়েন্ট পারফরমেন্স দেখিয়েছে। আর ক্যামেরনের এগেনস্টে কোনোভাবে দেখানো সত্ত্বেও ক্যামেরনের এগেনস্টে 2-1 হেরেছে। বাট ক্যামেরন কোনো ম্যাচ যেতে ছিল সেটাতে 2-1 স্কোর লাইন বা যে কোনো স্কোর লাইন হোক, ওটা হাইলাইট করা হতে পারে না। কারণ ম্যাচের আগে খুব একটা ট্র্যাজিক ইনসিডেন্ট হয়েছে স্টেডিয়ামের বাইরে, যে একটা স্ট্যাম্পিড হয়েছিল, এটাতে অনেকগুলো ফেটালিটিস আর ইনজুরিজ হচ্ছে। বাট অ্যাফকন ইউরোপ ইউএফা যেরকম সেরকমই এত কিছু ট্র্যাজেডি হওয়ার পরও ম্যাচটাকে কোনো মতে কন্টিনিউ করলো। এরকম কন্টিনিউ করা যে এত ট্র্যাজেডি হওয়ার পর সেটা আমি বুঝতে পারি না। তাও যেরকম ইউএফা করে অ্যাফকন ওরকমই করলো আর ম্যাচটাকে কন্টিনিউ করলো। কোমোরোস ভ্যালিয়েন্টলি ফট করলো, কিন্তু তাও 2-1 হেরে গেল। নেক্সট আমরা আসবো সেনেগাল আর কেপ ভার্ডে। সেনেগালে স্যাডিও যে একটা স্টার ফরওয়ার্ড, তার অ্যাকচুয়ালি হেড ইঞ্জুরি হয়ে গেছিল কেপ ভার্ডের গোলকিপারের সঙ্গে কোলিশন। তা সত্ত্বেও নর্মালি আমরা কোলিশন হলে প্লেয়ারকে তুলে নেওয়া হয় কারণ কনকাশন প্রোটোকল থাকে, তা সত্ত্বেও ওকে পিচে রাখা হলো। তার ফলে কিছুক্ষণ পরেও গোল করলে অ্যাকচুয়ালি, কিন্তু গোল করার পরই কিছুক্ষণ পরে ও ডিজি ফিল করছিল, তাই জন্য ওকে তুলে নেওয়া হলো আর তারপর ওকে হসপিটালে যেত। তো এটা খুব একটা আনপ্রফেশনাল, কারণ একটা প্লেয়ারের হেড ইঞ্জুরি হওয়ার সঙ্গে সঙ্গেই ওকে নর্মালি তুলে নেওয়া উচিত আর নেক্সট ম্যাচও খেলানো উচিত। তো লিভারপুল সেনেগাল। হ্যাঁ হ্যাঁ ওইটাই তোর, সরি, হ্যাঁ ওইটাই তোর, কোনো কনকাশন হলে সঙ্গে সঙ্গেই ফিজিও বা মেডিকেল এসে চেক করে, তারপর তো সাথে সাথেই তুলে নেওয়া উচিত। তো এটা এফকনের, এটা এত একটা ইন্টারন্যাশনাল, এত বড় ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে এটা কি করে অ্যালাউ করলো, সেটা খুব একটা অবাক বিষয়। তো হোপ ইজ ফাইন, ঠিক আছে। লিভারপুলও বলেছিল মানেকে যে ওর হেলথটা রিস্ক না করে নেক্সট ম্যাচে না খেলতে। তো আমরা পরে দেখবো তাও খেলেছে কনকাশন হওয়া সত্ত্বেও। কিন্তু কনকাশন হওয়ার আগে কেপ ভার্ডে 9 ম্যানে রিডিউস হয়ে গেছে। তো যেরকম আমরা দেখেছি আফগানে খুব সেন্ডিং অফ হচ্ছে, তো কেপ ভার্ডে শুরুর দিকেই 9 ম্যানে রিডিউস হয়ে গেছিল। তা সত্ত্বেও হাফ টাইম অব্দি সেনেগালের নেট খুঁজতে খুব প্রবলেম হয়েছিল, কিন্তু ইনজুরি হওয়ার পর স্যাডিও গোল দিল আর পরে আরেকজন গোল দিয়ে শেষে সেনেগাল 2-1 জিতে কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই। আচ্ছা, তো এর পরের কোয়ার্টার ফাইনাল ম্যাচ ছিল মরক্কো আর মালাবির মধ্যে। তো এইবার ম্যাচটা মরক্কো 2-1 জিতলো। আর এই ম্যাচে শুধু একটা হাইলাইট ছিল, যেটা হাকিমি, পিএসজির রাইট ব্যাক, তো সে একটা দুর্দান্ত ফ্রি কিকে গোল করে। তো এটার পর থেকে অনেকে ওকে এখন বেস্ট রাইট ব্যাক ইন দ্য ওয়ার্ল্ড বলছে, অনেক ফুটবলারও টুইট করছে। তো গুড ফর হিম, ঠিক আছে। তো তারপর এর পরের ম্যাচ ছিল আইভরি আর ইজিপ্ট। এটা একটা হাই প্রোফাইল ম্যাচ ছিল আর অনেক বড় বড় নাম খেলেছিল এই ম্যাচটাতে। তো কিন্তু এই ম্যাচটা খুব 0-0 নীল, একটা অ্যান্টি ক্লাইম্যাটিক 0-0-তে শেষ হয়, তারপর পেনাল্টিতে যায়। তো পেনাল্টিতে শুধু একমাত্র প্লেয়ার যে পেনাল্টি মিস করে সেটা হলো এরিক ব্যাইলি। তো এই এরিক ব্যাইলি এই ম্যানচেস্টার ইউনাইটেড প্লেয়ার্সদের যে বড় টুর্নামেন্টে পেনাল্টি মিস করার যে একটা লেগাসি, ওটা এগিয়ে নিয়ে গেল। তো গুড। You can তার take a player out of United, but you cannot take United out of the player. এটাই বলতে। হুম, একদম। তো এর পরের ম্যাচটাও নীল নীল শেষ হয়ে পেনাল্টিতে গিয়ে
পেনাল্টিতে গেছিল। তো ওটা মালি আর ইকুয়েটোরিয়াল গিনির মধ্যে ছিল, ইকুয়েটোরিয়াল গিনি পেনাল্টিতে জিতে কোয়ার্টার ফাইনালে নিজের জায়গা করে নেয়। তো এরপরে আমরা কোয়ার্টার ফাইনালে চলে যাই। তো এই কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচেই ক্যামেরুন গাম্বিয়াকে 2-0 হারিয়ে সেমিফাইনালে নিজের জায়গা ঠিক করে নেয়। তো এরপর এখানে টোকো একাম্বি বলে একজন, তো সে ক্যামেরুনের হয়ে ব্রেস মারে, তো সেই এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ ছিল। আর তারপর এরপরের ম্যাচটা একটা আপসেট বলা যেতে পারে। 10 ম্যান বুরকিনা ফাসো 10 ম্যান রিডিউস হওয়া সত্ত্বেও সে টুনিসিয়ার মতো একটা ওয়ার্ল্ড কাপ, আগের বার ওয়ার্ল্ড কাপ খেলেছিল টুনিসিয়া, তো ওরকম একটা টিমকে 1-0 হারায়, তো এটা একটা আপসেট ছিল। আর যেটা আমরা বলবো, তুনিসিয়া মানে বুর্কিনা ফাসো 19-year-old ড্যাঙ্গো কোয়াটারা, হুম, মানে 19 বছর বয়সে নিজের কান্ট্রির জন্য গোল করে নিজের কান্ট্রিকে একটা মানে কন্টিনেন্টাল টুর্নামেন্টে সেমিফাইনালে পৌঁছানো, মানে খুব একটা বড় ব্যাপার 19 ইয়ার্স অফ। seriously। তো নেক্সট আমরা আসবো কোয়ার্টার ফাইনাল নাম্বার 3, যেখানে ইজিপ্ট ফেস করেছিল মরক্কোকে। তো হুম, ইজিপ্ট মানে মরক্কো প্রথমে লিড নিয়েছিল, কিন্তু যেরকম মো সালাহ নর্মালি করে সেরকমই করলো, আর একটা গোল আর অ্যাসিস্ট দিয়ে পুরো কামব্যাকটা নিজে স্পিয়ার হেড করলো। কিন্তু সেই কামব্যাকের মধ্যে আরেকজন মানে বলা যেতে পারে একটা মানে ইজিপ্টের খুব মানে আমরা বলেছি কোমোরোস আইল্যান্ডের গোলকিপার অবস্থা খুব খারাপ, ইজিপ্টেরও মানে খুব ভালো নয় ওদের। তার আগের ম্যাচে মানে ফার্স্ট চয়েস গোলকিপার সে ইনজোর্ড হয়ে গেছে, তো এই ম্যাচে ওদের সেকেন্ড চয়েস গোলকিপার খেলছিল, হুম, সেও ম্যাচের মাঝখানে ইনজোর্ড হয়ে গেছিল, আর থার্ড চয়েস গোলকিপারকে আসছিল যে আগে কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ ছিল। হুম, তো এখন সেমিফাইনাল আর যদি ফাইনালে কোয়ালিফাই করে, ইজিপ্টকে নিজের থার্ড চয়েস গোলকিপার নিয়ে খেলতে। হুম, তো নেক্সট আছে আমরা সেনেগাল আর ইকুয়েটোরিয়াল গিনি। সেনেগাল যেরকম মানে ফেভারিট ছিল সেরকমই হলো, ইকুয়েটোরিয়াল গিনিকে ইজিলি 3-1 হারিয়ে হুম, সেমিফাইনালের জন্য qualify করলো। হুম, তো হুম, আফকনে এখন আমরা 4টে সেমিফাইনালিস্ট পেয়ে গেছি, একটা হচ্ছে সেনেগাল, একটা হচ্ছে ইজিপ্ট, একটা হচ্ছে বুর্কিনা ফাসো, আর একটা হচ্ছে হোস্ট যারা হুম, ক্যামেরুন। হুম, তো নেক্সট উইক আমরা জানবো যে আফকনে কে ফাইনালি জিতলো মানে পুরো টুর্নামেন্টটা, হুম, সেটা আমরা নেক্সট উইক আবার। হুম। তো এবার আসা যাক আফকনের বাইরে যাচ্ছি কি হচ্ছে। হ্যাঁ, তো এতক্ষণ এফকন নিয়ে কথা হলো, তো এরপর এই উইকে এফকন এর বাইরে যা যা অন্য ফুটবল নিউজ ছিল তো ওগুলো কভার করবো। তো এরপর প্রিমিয়ার লিগ নিউজে আসা যাক। তো আবার ওয়াটফোর্ড আবার এই সিজনে সেকেন্ড টাইম ম্যানেজার স্যাক করলো। তো একটা রিপোর্ট অনুযায়ী এটা বলা হচ্ছে যে 2030 অব্দি ওয়াটফোর্ড যতগুলো ম্যানেজার স্যাক করবে ওই ম্যানেজারের পপুলেশন নিয়ে একটা টাউন হয়ে যাবে। তো ভালোই চলছে। তো আরো সবচেয়ে মজার ব্যাপার হলো যে রয় হডসন, যে আগের সিজন আমরা মনে করেছিলাম ক্রিস্টাল প্যালেসের পর রিটায়ারমেন্ট নিয়ে গেছিল, সে এখন ফেরত আসছে ওয়াটফোর্ডে ম্যানেজার। দেখা যাক রেলিগেশন বাঁচাতে পারে কিনা। তো তারপর আরেকটা ম্যানেজারিয়াল চেঞ্জ, যে রাফা বেনিতেজকে আগের উইক স্যাক করা হয়েছিল, তো মাঝখানে ডাঙ্কান ফার্গুসনকে ইন্টারিম ম্যানেজার হিসেবে রাখা হয়েছিল, তো এখন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড হ্যাজ বিন অ্যাপয়েন্টেড। তো দেখা যাক, তোর ল্যাম্পার্ডের চেলসি জবটা খুব খুব বাজেভাবে ফেল করেছিল, তা এখন রিডেম্পশনের একটা চান্স ওর কাছে। তো এরপর আমরা একটা একদম অন্য ধরনের নিউজে আসছি। তো আইরিশ ক্লাব বোহেমিয়ানস, এই ক্লাবটা জেনারেলি কিছু ইন্টারেস্টিং বা প্রোগ্রেসিভ স্টেপসের জন্য খুব ফেমাস। এই ক্লাবের একটা নিজস্ব ডেজিগনেটেড পোয়েট আছে, তারপর একটা ক্লাইমেটিক চেঞ্জেস অফিসার আছে। তো তো এই ক্লাব আরেকটা খুব ইন্টারেস্টিং একটা কাজ করেছে, তো বব মার্লির কে ট্রিবিউট দিয়ে একটা নিজের অ্যাওয়ে কিটটা বানিয়েছে। তো এই কিটটার ব্যাকগ্রাউন্ড হলো অ্যাকচুয়ালি এই বব মার্লি নিজের লাস্ট কনসার্টটা এই ক্লাবের হোম গ্রাউন্ডে করেছিল 1980-তে। তো এই ইনসিডেন্টটাকে বেস করে নিজের অ্যাওয়ে কিটটা ও ট্রিবিউট দিয়েছে বলা যেতে পারে, ওরা ট্রিবিউট দিয়েছে। তো এখন আমরা আসবো ইন্টারন্যাশনাল টিম নিউজে। তো যেরকম আগে দেখেছি বেনজিমা নিজের ন্যাশনাল টিমে আবার কল আপ পেয়েছিল অনেক বছর পর, এরকম এখন ম্যারিও ব্যালোটেলিও 2018 এর পর প্রথমবার ইটালিয়ান ন্যাশনাল টিমে কল আপ। তো তারপর আসবো আমরা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনে, যেটা এখন সব কন্টিনেন্টেই হচ্ছে। তো ব্রাজিল অলরেডি কোয়ালিফাই করে গেছে, তো ওদের ইকুয়েডরের এগেইনস্টে ম্যাচটা হাই প্রোফাইল ছিল না, তাও ওই ম্যাচের মধ্যে আমরা দুখানা রেড কার্ড পেলাম। প্রথমে ইকুয়েডরের গোলকিপার যে বল ক্লিয়ার করতে গিয়ে ম্যাথিউস কুনাকে ইনজোর করে দিল, সেটার জন্য ডাইরেক্ট রেড কার্ড পেল। তার 5 মিনিট পরেই ব্রাজিলের এমারসন রয়্যাল টটেনহাম হটস্পার ডিএনএ তার মধ্যেই আছে, তো একটু বটল করবেই, তো ওখানেও সেকেন্ড ইয়েলোতে ম্যাচটাকে 10-10 করে দিল। But wait, there's more. তারপর
বার মানে আমরা বারকে অনেক কন্ট্রোভার্সিয়াল মনে করি। তো এখানেও ব্রাজিলিয়ান হয়তো লাকি মনে করবে, ইকুয়েডরিয়ানস হয়তো ভাববে যে আনফেয়ার ছিল। কিন্তু লিভারপুলের গোলকিপার অ্যালিসন দুবার রেড কার্ড ওভারটার্ন হলো বারে। প্রথমবার হচ্ছিল সেম, এরকম ইকুয়েডরের ডমিনিকে ক্লিয়ার করতে গেছিল, সেখানে ও ক্লিয়ার করতে গেছে, প্লেয়ারকে ইনজুর করে দিচ্ছিল, তার জন্য রেফারি প্রথমে রেড কার্ড দিল। কিন্তু তারপর রিভিউ করে দেখলো যে আগে বলের সাথে কন্ট্যাক্ট করেছিল, তো রেড কার্ডটা ক্যান্সেল করে। আবার সেকেন্ড হাফ স্টপেজ টাইমেও ও একটা বলকে গ্যাদার করতে গিয়ে একটা প্লেয়ারকে ফাউল করে দিচ্ছিল, তো রেফারি ওটাতেও রেড কার্ড দিল। কিন্তু আবার সেম কেস হলো, বারে গিয়ে দেখলো যে আগে বলটাকে গ্যাদার করে নিয়েছিল, তাই জন্য রেড কার্ডটা পেল। তো অ্যালিসন খুব নিজেকে খুব লাকি মনে করতে পারে। যদিও ম্যাচটা কোনো স্টেক ছিল না, তাও একটা ইন্টারেস্টিং ম্যাচ ছিল না। নেক্সট আমরা আসবো কনমেডল হলো, এখন আমরা কনক্যাফ কোয়ালিফিকেশনে আসবো, যেখানে কানাডা ইউনাইটেড স্টেটসকে 2-0 হারালো। তো ফুটবলের লেব্রন জেমসকে নিয়েও ইউনাইটেড স্টেট কিছু করতে পারলো না। তো কানাডা এখন পোল পজিশনে আছে কোয়ালিফাই করার জন্য, আর ইউএসএ এখনো কোয়ালিফিকেশন পজিশনে আছে, কিন্তু অনেক চ্যালেঞ্জ ফেস করতে পারে, কারণ ওরা পয়েন্ট স্টপ করলো। এখন ওদের পিছনে মানে কয়েকটা টিম আছে যারা, মানে ইউএস যদি আবার পয়েন্ট স্টপ করে তো ওরা ক্যাপিটালাইজ করতে পারে। কানাডা এখন 22 পয়েন্টস আর ইউএস এখন 18 পয়েন্টস। হুম। তো দেখা যাক কি। কানাডা এখন পর্যন্ত মানে 1986 লাস্ট ওয়ার্ল্ড কাপ খেলেছিল, আর তারপর এটা প্রথমবার হয়তো কোয়ালিফাই করবে ওরা। ইউএস লাস্ট ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাই করেনি, তো এটা ওদের জন্য মানে খুব লজ্জার ব্যাপার হবে যদি ওরা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা যদি দুটো পরপর ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই না। হুম। হ্যাঁ, তো এরপর আমরা কোনেবল কোয়ালিফায়ার্সে চলে আসি, মানে সাউথ আমেরিকায়। তো এখন এই উইকে একটা হাই প্রোফাইল ম্যাচ ছিল, চিলি ভার্সেস আর্জেন্টিনা। তো এখন আর্জেন্টিনা তো খুব কমফোর্টেবল পজিশনে আছে অন দেয়ার ওয়ে টু ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন, বাট চিলির অবস্থা খুব একটা ভালো নয়। দে আর ফাইটিং ফর ইট অ্যান্ড মে নট কোয়ালিফাই ফর ওয়ার্ল্ড কাপ। তো এই উইকে আর্জেন্টিনা জেতে ম্যাচটা। ফর দেম অ্যাঞ্জেল ডি মারিয়া অ্যান্ড লটারো মার্টিনেজ স্কোরড। বাট সবথেকে বড় কথা হলো মেসি খেলেনি। তো মেবি মেসি একা কি করবে এই কথাটা আর অনেকে বলবে না। ঠিক আছে, ভালো। তো এরপরে চলে যাই আমরা এএফসি কোয়ালিফিকেশন। তো ইরান বিকামস দ্য ফার্স্ট টিম টু কোয়ালিফাই ফ্রম এশিয়া, মানে কোয়ালিফিকেশন সিকিউর করলো ওয়ার্ল্ড কাপের। তো ঠিক আছে, ইরান একটা স্ট্রং টিম, ভালো। অ্যান্ড দেন এরপরে এখন স্ট্রং কন্টেনশনে কোয়ালিফাই করার আছে সৌদি আরাবিয়া, অস্ট্রেলিয়া, সাউথ কোরিয়া, এরা মেবি কন্টেন্ডার ফর কোয়ালিফিকেশন। তো দেখা যাক কি হয়, শেষ অব্দি খুব ক্লোজ হবে। তো দেন আরেকটা এশিয়া থেকেই খবর যে হুয়েং মিন সন, বলতে পার টটনহাম হটস্পারের হয়তো কয়েক বছরের মধ্যে লেজেন্ড হয়ে যাবে। তো হি ওয়ান দ্য ফিফথ কনজিকিউটিভ এশিয়ান ফুটবলার অফ দ্য ইয়ার। তো এটা কোনো ডাউটই নেই যে ও এশিয়ার বেস্ট ফুটবলার এখন, মানে প্রিমিয়ার লিগ মেবি ওয়ান অফ দ্য বেস্ট উইঙ্গার্স ইন প্রিমিয়ার লিগ রাইট নাও। ঠিক আছে, তো সো হ্যাপি ফর হিম। তো আরেকটা এরপরে মজার খবর হলো চায়না চায়না ব্যানস দেয়ার ফুটবলার টু ফ্রম গেটিং ট্যাটুস। তো এখন ব্যাপার হচ্ছে, এখন যাদের ট্যাটু আছে তাদের কি করবে, ওটাই আমার প্রশ্ন। দেখা যাক কি হয়। এখন অনেক অনেক ইউরোপিয়ান প্লেয়ার যারা মানে এরকম হ্যাঁ। রেস্ট্রিক্টেড এনভায়রনমেন্টে খেলে অভ্যস্ত না, তারা এখন যাবে, তো ওদের জন্য কি হয়ে যায় না, ওরা নর্মালি ওখানে টাকার জন্য যায়, কিন্তু এরকম হুম। মানে রেস্ট্রিকশন ওরা মানবে কিনা তো দেখতে হবে। হ্যাঁ, ওটাই। তো এরপর আমরা আইএসএল এ চলে আসছি, তো আমাদের দেশে। তো এই উইকে একটা ইম্পর্টেন্ট ম্যাচ ছিল, কলকাতা ডার্বি, উইচ ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ম্যাচেস ইন ইন্ডিয়া or one of the biggest matches in around the world also. তো এই উইকে এটিকে মোহনবাগান ওয়াজ ফেভারিট, অ্যাবসলিউট ফেভারিটস, বাট ইস্ট বেঙ্গল যথেষ্ট ভালো ফাইট দেয় ম্যাচটাতে। 90 মিনিটস অব্দি 1-1 ছিল। বাট এই উইকে সব মানে এই ম্যাচটার সবচেয়ে বড় একটা হাইলাইট হলো যে কিয়ান নাসিরি, লেজেন্ডারি জামশেদ নাসিরির ছেলে, তো সে সাবস্টিটিউটে আছে হাফ টাইমের পর, তো সে হ্যাটট্রিক করে, আর তার মধ্যে দুটো গোল 90 মিনিটের পর ছিল। তো সে মোহনবাগানকে জেতায়। তো তো ইট ওয়াজ এ প্রিটি ইন্টেন্স ম্যাচ, আর অনেকদিন পরে একটা খুব এন্ড টু এন্ড একটা ইন্টেন্স ডার্বি দেখা গেল। তো এর আগের ম্যাচগুলো বেশিরভাগই সব এটিকে মোহনবাগানের ফেভারে ওয়ান সাইডেড হয়েছে। তো ইট ওয়াজ এ গুড ম্যাচ। তো এরপরে এই উইকের সবচেয়ে মানে মেন টকিং পয়েন্ট ছিল ট্রান্সফার্স। তো এই উইকে অফকোর্স উইন্টার ট্রান্সফার উইন্ডোর লাস্ট লাস্ট উইক চলছে, আজকে ডেডলাইন ডে। মেবি এই উইকটা, এই আমরা এই ভিডিও এখন রেকর্ড করছি, এরপরেও হয়তো কতগুলো ট্রান্সফার ডান ডিল হয়ে যাবে আমরা বলতে পারছি না। তো আমরা এখনো অবধি যা যা লেটেস্ট আপডেট পেয়েছি ওগুলো কভার করার চেষ্টা করছি। I'm gonna tweet now. Here we go. তো প্রথমেই সবচেয়ে বড় সাইনিং হলো ডুসান ভ্লাহোভিচ টু জুভেন্টাস ফিওরেন্টিনার থেকে। তো
সবচেয়ে বড় বলছি কারণ ইন টার্মস অফ ট্রান্সফার ফি 70 মিলিয়ন প্লাস অ্যাড অন। তো তো ফিওরেন্টিনার থেকে এর আগেও জুভেন্টাস অনেক ভালো ভালো প্লেয়ার নিয়েছে, লাইক লেটেস্ট হলো চিয়েসা, তো কেউ একটা বিগ প্রোফাইল সাইনিং বলা যেতে পারে। তো অল দ্য বেস্ট টু হিম। তো দেন আরেকটা খুব বড় একটা নাম হলো অ্যান্টনি মার্শিয়াল। তো হি সাইন ফর সেভিলা অন লোন, তো উইথ নো বাই অপশন। তো দেখা যাক, ওর ফিউচার এখনো কিছু বলা যাচ্ছে না কি হবে এই সিজনের শেষে। তো আপাতত এই 6 মাস সেভিলার হয়ে খেলবে। তো এরপরে হলো ক্রিশ্চিয়ান এরিকসন টু ব্রেন্টফোর্ড। ক্রিশ্চিয়ান এরিকসন এতদিন টিম না পাওয়া অবধি আমরা শুনছিলাম এয়াক্স এর সাথে ট্রেন করছিল। খুব এয়াক্স এর খুবই একটা ভালো জেস্টার এটা। তো আর আমরাও ভাবতেও পারিনি যে ওর অ্যাক্সিডেন্টটা হওয়ার পরে ও যে আবার ফুটবলে ফিরতে পারবে। তো অল দ্য বেস্ট টু হিম অ্যান্ড ভেরি হ্যাপি ফর হিম। আর ও প্রিমিয়ার লিগে ফিরছে। প্রিমিয়ার লিগে ওয়ান অফ দ্য হি ওয়াজ ইন হিজ টাইম ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার্স ইন প্রিমিয়ার লিগ। তো এটাও ফিটিং যে একটা প্রিমিয়ার লিগ ক্লাবেই ফিরছে। হ্যাঁ, এরিকসন অ্যাকচুয়ালি ইন্টারে খেলতে চাইছিল, কিন্তু ইন্টারও চেয়েছিল এরিকসনকে মানে আনতে, কিন্তু সিরিয়ার রুলস আছে যে কার্ডিয়াক অ্যাটাক হলে মানে ওরা খেলতে দিতে পারে না। তাই জন্য ওকে আনফরচুনেটলি ইন্টার ছেড়ে এখনো প্রিমিয়ার লিগে আসছে, আবার ফেরত আসছে। তো ওটা মানে খুব ভালো মানে সবার জন্য। তো নেক্সট আমরা আসি ম্যানচেস্টার সিটিতে। আমরা সবসময় বলি যে ম্যানচেস্টার সিটি স্ট্রাইকারের খুব প্রবলেম। তো হয়তো ওরা ফাইনালি এগোরো রিপ্লেসমেন্ট একটা পেল, জুলিয়ান অ্যালভারেজ রিভার প্লেট থেকে, আর্জেন্টাইন ফরওয়ার্ড আরেকটা এগোরোর মধ্যে। তো দেখা যাক, হয়তো ওয়ান ফর দ্য ফিউচার। এরপর এসি মিলান, যারা এখনো সিরিয়ার জন্য টাইটেলের জন্য ফাইটে আছে, ইউসিএল থেকে বেরিয়ে গেছে কিন্তু এখনো সিরিয়াতে আছে। ওরা রেড স্টার থেকে সাইন করে মার্কো লাজেটিককে। তো নেক্সট আমরা যা শুনতে পাচ্ছি মানে এটা খুব লেটেস্ট যে অবামিয়াং বার্সেলোনার জন্য সাইন করবে। ও এখনো মানে ক্যাটালোনিয়াতে নেমে গেছে মেডিকেল করার জন্য। তো দেখা যাক, এতদিন মানে আর্সেনাল আর আর্টেটার সঙ্গে কি ঝামেলা হয়েছিল বলেও এতদিন ধরে খেলতে পায়। তো এখন বার্সেলোনারও একটা ভালো স্ট্রাইকার চাই, আর ওবামিয়াং এখন ম্যাচ টাইম পাচ্ছে না আর্সেনালে। তো দেখা যাক, দুজনের জন্য বেনিফিশিয়াল হতে পারে। হুম। তো এরপরে হলো রবিন গসেন্স, যে অ্যাটালান্টায় খেলতো, জার্মানির ফুলব্যাক। তো সে ইন্টার মিলানে সাইন করলো লোনে। তো দেখা যাক, ওর এখনো কোনো বাই অপশন নেই আপাতত। দেখা যাক ওর ফিউচারে ইন্টার মিলান ওকে পার্মানেন্টলি সাইন করে কিনা। ও বায়ার্ন মিউনিখেরও টার্গেটে ছিল, তো একটা দেখা যাক এরপর কি হয়। তো এরপরে হলো হোয়াং হিচেন, যে উলসে লোনে এসেছিল, তো তাকে এবার উলস পার্মানেন্টলি সাইন করলো। তো এটা অবভিয়াস ছিল, হোয়াং মানে এসেই একটা ইনস্ট্যান্ট ইম্প্যাক্ট ফেলেছিল। উলস একটা এখন টপ অফ একটা প্রিমিয়ার লিগ টেবিলে আছে, একটা ভালো পারফরমেন্স দিচ্ছে। তো হোয়াং ইজ এ বিগ ক্যাটালিস্ট। তো এটা, তো এরপরে ড্যানিয়েল ওয়াস টু অ্যাটলেটিকো মাদ্রিদ ফ্রম ভ্যালেন্সিয়া। তো এটাকে একটা ব্যাকআপ সাইনিং বলে বলা যেতে পারে। কিরিয়ান ট্রিপিয়ার চলে গেল, তো ওটার মেবি একটা ব্যাকআপ অপশন হিসেবে সাইন করলো। বার্নলি ওয়াউট ওয়েগসকে সাইন করলো উলসবার্গ থেকে। তো এটাও একটা ক্রিস উডের রিপ্লেসমেন্ট বলা যেতে পারে। তো একটা স্ট্রাইকার, তো ভালো স্ট্রাইকার, বুন্ডেসলিগার রেপুটেশন আছে। তো দেখা যাক প্রিমিয়ার লিগে কি করতে পারে। তো ওয়েগর যেরকম বার্লিতে এলো মানে কেন এলো সেটা আমরা কারণ জানি, নিউ ক্যাসেল বার্লি থেকে ক্রিস উডকে সাইন করলো। তো এটা বলা যেতে পারে এক দিয়ে দুটো টার্গেট মারলো নিউ ক্যাসেল। কারণ একে বার্লির জন্য ক্রিস উড খুব ইম্পর্টেন্ট আমরা জানি। তো বার্লি থেকে মানে রেলেগেশন রাইভালস, বার্লি থেকে ক্রিস উডকে নিয়ে নিল, প্লাস নিজেও একটা ভালো স্ট্রাইকার পেয়ে গেল। এছাড়াও ব্রুনো গুইমারেস, ড্যান বার্ডার, ম্যাট টার্গেট, মানে টোটাল এইটা নিয়ে চারটে হলো, আরো আছে মানে অনেক ইনকামিংস আছে। তো নিউক্যাসল মানে এখন মানে যে ব্যাকআপটা পারবো, ফাইন্যান্সিয়াল ব্যাকআপ পারবো মানে মার্কেটে খুব অ্যাক্টিভিটি করছে। তো দেখা যাক এই সব সাইনিং গুলো নিউক্যাসলকে রেলেগেশন থেকে বাঁচাতে পারে। নেক্সট আমরা আবার যাবো বার্সেলোনার কাছে, যে আগে ওবামিয়াংকে নিচ্ছিল, এখন ওরা আডামা ট্রাওরেকে আবার ফেরত নিচ্ছে। আডামা ট্রাওরে আমরা জানি অ্যাকচুয়ালি লা মাসিয়া থেকে, কিন্তু তখন লেজেন্ডারি এমএসএন খেলতে বললেও চান্স পাইনি, তাই জন্য মানে প্রিমিয়ার লিগে এসেছিল। কিন্তু এখন অ্যাডামা ট্রাওরে নিজেই বুঝতে চান্স পাচ্ছে না, আর বার্সেলোনার একটা ভালো উইঙ্গার আছে। তো অ্যাডামা ট্রাওরে এখন লোনে গেছে, বাই অপশনও আছে। তো ওর যদি মানে সাকসেসফুল হতে বার্সেলোনা অবভিয়াসলি নেবে। আর ডেমবেলেও এখন মানে শোনা যাচ্ছে ডেমবেলে থাকবে না, তো হয়তো ডেমবেলে রিপ্লেসমেন্ট হবে। তাছাড়া মানে একটা মানে বড় বলা যেতে পারে এত লিভারপুল ফ্যান আমার জন্য আর বাকি লিভারপুল ফ্যানদের জন্য, মানে আমরা খুব মানে চাইছিলাম যে এসএসসি মার্কেটে নরমালি খুব কিছু করে না, কিন্তু এখন হঠাৎ লুইস ডিয়াস আউট অফ নোয়ার। নরমালি মানে অ্যাকচুয়ালি প্রথমে ফার্স্ট ইন্টারেস্টেড ছিল, কিন্তু আমরা মানে বলা যেতে পারে নাকের নিচে দিয়ে লুইস ডিয়াসকে নিয়ে নিলাম।
45 মিলিয়ন প্লাস অ্যাড অন আছে। হুম তো এটা মানে এখন নর্মালি আমরা আগে যেরকম দেখেছিলাম জটা আসার পর কিরকম ভালো ফিট করে গেল, ফার্মিনুকে চ্যালেঞ্জ করলো, দেখা যাক লুইস ডিয়াজ সেম মানের জন্য করতে পারে। হুম হ্যাঁ, তো এরপর আমরা আবার ম্যানচেস্টার ইউনাইটেডে চলে যাই। তো ম্যানচেস্টার ইউনাইটেড এবার কিছু না আনলেও অনেক কিছু লোনে পাঠিয়েছে অনেক প্লেয়ারকে। তো প্রথমেই হলো আমার দিয়ালোকে এই সিজনের শুরুতেই লোনে পাঠানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু যেহেতু ইনজিওর্ড হয়ে গেছিল আর ও যেতে পারেনি। তো এবার রেঞ্জার্সে লোনে গেল। তো রেঞ্জার্স আর মানে স্কটিশ লিগে টপে আছে, তো যদি ওখানে রেগুলার চান্স পেতে পারে তো ওর ডেভেলপমেন্টের জন্য খুবই ভালো হবে। তো আবার তো দেখা যাক এরপর কি হয়। তো আর এরপরে হচ্ছে ফিল জোনস টু বরডুইয়াক্স। এই ডিলটা এখনো অবধি তো কোনো কনফার্ম কিছু হয়নি, কিন্তু চলা হচ্ছে। তো বরডুইয়াক্স এটাও শোনা যাচ্ছে যে বরডুইয়াক্স যদি পার্মানেন্টলি যদি ফান্ড না জোগাড় করতে পারে তাহলে লোনে হয়তো ট্রাই করবে। তো দেখা যাক, ইটস আপ টু ক্লাবস কি হতে পারে। তো এরপরে আরেকটা হচ্ছে ইউনাইটেডের টনি ভ্যান ডে বিক। মানে ও মানে খেলার জন্য যতখানি ফেমাস না হয়েছে, না খেলার জন্য বোধহয় ততখানি ফেমাস হয়েছে বেঞ্চে থাকার জন্য। তো ফাইনালি ওকে লোনে ছাড়া হলো। তো এটাও কোনো বাই অপশন নেই, এভারটন জাস্ট agreed to give 100% of the wages and loan fees. তো দেখা যাক এরপরে টনি ভ্যান লিগের ফিউচার কি হয়। এরপর ইউনাইটেডে মেবি র্যাগনিক 6 মাসের পর নতুন কোনো ম্যানেজার আসবে, সে ডিসাইড করবে মেবি। তো এখন টনি প্লেইং টাইম পাবে প্রিমিয়ার লিগে, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট বেশি। তো এখন আসা যাক আর্সেনাল গোলকিপিং সিনারিওতে, যেটা মানে লাস্ট পয়েন্ট ট্রান্সফার মধ্যে অনেক মুভমেন্ট হচ্ছে। তো আগে ছিল লেনো আর মার্টিনেজ। তো হুম মার্টিনেজ আগে মানে লেনো ইনজুর হওয়ার পর মার্টিনেজ খেলতো, কিন্তু তারপর অ্যাস্টন ভিলাতে চলে গেল, কারণ লেনো আবার ফেরার পর ওই আবার গেম খেলতে। হুম তারপর আর্সেনাল মার্টিনেজের জায়গায় শেফিল্ড ইউনাইটেড র্যামসেলকে নিয়ে, কিন্তু এখন ওরা মানে আরো গোলকিপিং পজিশনটাকে আরো স্ট্রেনথেন করতে চায়, ইউএস থেকে ম্যাট টার্নারকে নিচ্ছে। হুম এবার এরপর বার্লিনও থাকবে কিনা জানি না, দুজন গোলকিপার থেকে পজিশনে চ্যালেঞ্জ তো দেখা যায়। হুম তাছাড়া আমরা ইলাই মুরিবা, যে মানে আমরা দেখেছি দিনের জন্য আফকনে অসাধারণ পারফরমেন্স করেছে, এক্স লামাসিয়া প্লেয়ার, এখন মানে লাইপজিগে আছে, তো ভ্যালেন্সিয়াতে লোনে যাচ্ছে উইথ নো অপশন টু বাই। তো মানে আফকনে খুব ভালো ভালো পারফরমেন্স করেছে, দেখা যাক বুন্ডেসলিগা থেকে লা লিগা চেঞ্জ কিরকম অ্যাডাপ্ট। তাছাড়া লিওন সাইন করে ট্যাঙ্গি এন্ডাম্বলেকে বাই অপশন আছে। তো স্পার্সের মানে নিউক্যাসলের মতোই স্পার্স এই মানে ট্রান্সফার অনেক মুভমেন্ট করছে, আমরা যা দেখতে পাচ্ছি, বাইরেও যাচ্ছে ভিতরেও আসছে। ওরা এন্ডাম্বলেকে ছাড়লো, এদিকে কুলুসেভস্কি বেনটকারকে সাইন করলো জুভেন্টাস থেকে। তো মানে স্পার্সও অ্যাক্টিভ আছে, কন্টে মানে নিজের টিম বানাতে চায়। মানে দেখা যাক ও যেরকম ইন্টার আর চেলসির হয়ে সাকসেসফুল হয়েছিল, স্পার্সকে ফাইনালি ট্রফি দিতে পারে কিনা। লুইস ডিয়াস মানে ট্রান্সফার তো বটল করলো, বাকি এগুলো কোনো মতে টেনে নিল, কেউ কম্পিটিশন ছিল না বলে। তো আর আমরা দেখেছি ইলাই মনিবার সঙ্গে ব্রায়ান গিলও ভ্যালেন্সিয়াতে লোনে যাচ্ছে। হুম তো মানে লা লিগায় বলা যেতে পারে ভ্যালেন্সিয়া মানে খুব মানে অ্যাক্টিভ হচ্ছে। হুম হুম। হ্যাঁ, তো এরপরে আরেকটা ট্রান্সফার খুব ইন্টারেস্টিং, জার্মান ডিফো টু সান্ডারল্যান্ড। তো জার্মান ডিফো টটেনহামের হয়ে অনেকদিন খেলেছে, অনেক গোলও করেছে। তো সে এখন 39 ইয়ার্স অফ এজে, সে এতদিন রেঞ্জার্সে খেলতো, সে আবার সান্ডারল্যান্ডে রিটার্ন করছে। তো তো এটা একটা ভালো ফেয়ারি টেল মুভ হতে পারে মেবি, রিটায়ারমেন্টের আগে ওর লাস্ট ট্রান্সফার, দেখা যাক। তারপর আর এরপরে যা শুনলাম যে নিকোলাস সোল উইল লিভ বায়ার্ন মিউনিক এট দ্য এন্ড অফ দ্য সিজন। তো কোন ক্লাবে যাবে, এখন সব ক্লাবই ওকে চাইছে, মোটামুটি সব টপ ক্লাবই চাইছে, বাট হি ইজ ডিটারমাইন্ড টু লিভ বায়ার্ন মিউনিক এট দ্য এন্ড অফ দ্য সিজন। হ্যাঁ, তো এরপর ডেনিস জাকারিয়া, যে ইউনাইটেডের টার্গেটে ছিল, তো তাকে জুভেন্টাস সাইন করিয়ে নিয়েছে বরুসিয়া মনচেনগ্লাডবাচ থেকে। তো তো দেখছি আমরা জুভেন্টাস এই ট্রান্সফার উইন্ডোতে খুবই অনেক অ্যাক্টিভিটি করছে। তো এরপরে আমাদের নিজেদের শহরে চলে আসি, শহরের একটা ট্রান্সফার নিউজে, যে ইস্ট বেঙ্গল ফ্রান ফোটাকে আপাতত একটা টেম্পোরারি বেসিকে ফর দ্য টিল দ্য এন্ড অফ দ্য সিজন সাইন করিয়ে নিয়েছে। তো স্পেনের প্লেয়ার আগে, তো নট এ লং টার্ম ডিল, বাট যেমন ইস্ট বেঙ্গলের মোস্ট অফ দ্য প্লেয়ার্স লাইক ফর ওয়ান সিজন, এটা ওরকম একটা সাইনিং। তো এরপর আমরা আসবো আবার ফেরত আসবো ইউরোপে। তো রেঞ্জার র্যামজিকে সাইন করলো অ্যারন র্যামজি জুভেন্টাস থেকে, এক্স আর্সেনাল প্লেয়ার আমরা সবাই জানি। এখনো স্কটল্যান্ডে যাচ্ছে ইতালিতে এতদিন খেলার পর। তাছাড়া এখন আমরা বলতে পারি এটা একটা খুব বড় একটা ব্রেকিং নিউজ, যেটা হচ্ছে কিলিয়ান এমবাপে পিএসজি মানে
কন্ট্রাক্ট রিনিউয়াল করার অনেক চেষ্টা করছিল এমবাপে, কিন্তু এখন সেটা হোপ ছেড়ে দিয়েছে। আর রিয়াল মাদ্রিদ এখন কনফার্ম যে নেক্সট সামারে কিলিয়ান এমবাপেকে সাইন করবে। তো এটা একটা ব্রেকিং নিউজ যে এমবাপে টু রিয়াল মাদ্রিদ সামার 2022, আর ওর ওয়েজটা হবে মানে হাইয়েস্ট পেড ফুটবলার ইন দ্য ওয়ার্ল্ড এমবাপে হবে। এছাড়া লিভারপুল মানে চেষ্টা করছিল ফ্যাবিও কারভালোকে সাইন করার ফুলাম থেকে। ওর মানে কন্ট্রাক্ট শেষ হচ্ছে সামারে, তো চাইলে ওকে ফ্রিতে নিতে পারতো, কিন্তু ট্রিবিউনালের ঝামেলা হবে বলে ওকে আগেই 5 মিলিয়ন লোন মানে 5 মিলিয়ন দিয়ে আবার লোন ব্যাক করার চেষ্টা করছিল। কিন্তু ফুলাম চাইছে যে ফুলাম মানে চাইছে না ফেরত দিতে, কেন জানি না, কারণ ওরা এমনিতেও প্লেয়ারকে ফ্রিতে মানে হারাবে সামারে, তাও ওরা মানে দিতে চাইছে না। ডোটমান্ডও ভিডিও অন ছিল, তো এখন এখন মানে আজকের মধ্যে না হলে তো সামারেই ফ্যাবিও কারভালোর হাতে থাকবে যে কোন ক্লাবে যায়। যদি ইংলিশ ক্লাবে যায় তাহলে ট্রিবিউনাল দিতে হবে, যদি মানে বাইরের ক্লাবে যায় তাহলে কিছু লাগবে। আর লিভারপুলেই থাকতেই ন্যাট ফিলিপস মানে লোন মানে লিভারপুলে অনেক কটা সেন্টার ব্যাক আছে এখন 4টে, তো অনেক সারপ্লাসের জন্য ন্যাট ফিলিপস টাইম পাবে না বলে বোরমুথের জন্য যাবে লোনে, মানে রেস্ট অফ দ্য সিজনের জন্য। এর আগে বোরমুথ নেকো উইলিয়ামসের জন্য অ্যাপ্রোচ করেছিল, কিন্তু নেকো উইলিয়ামস মানে চাইনি, ও চেয়েছে মানে লিভারপুলই থেকে নিজের পজিশনের জন্য ফাইট করার জন্য। তো লিভারপুলের রাইট ব্যাক পজিশনটা আমরা যেরকম জানি খুব মানে একটা ডিফিকাল্ট ফার্স্ট পজিশনে পাওয়ার ট্রেন থাকার সময়, তো তাও নিকো উইলিয়ামস চেয়েছে যে ও এখানেই থাকবে আর ফাইট করবে পজিশনে। তো আপাতত আমাদের কাছে এতটাই নিউজ আছে। হ্যাঁ হ্যাঁ তো হেডলাইন হ্যাঁ, তো ওটাই দেখলাম যে লিভারপুলের আগের সিজনে সেন্টার ব্যাকের কমই হয়ে গেছিল, আর এই সিজনে সারপ্লাস হয়ে যাচ্ছে, তো নাইস টার্ন অফ ইভেন্টস। হ্যাঁ, তো এখনো অবধি এটা ডেডলাইনটা চলছে, তো এর পরেও ভিডিওটা আমরা রেকর্ড করছি, এর পরেও হয়তো অনেক কিছু আপডেট আসবে, তো তো যেটা আমরা এখন কভার করতে পারছি না এট দ্য মোমেন্ট। কিন্তু তোমরা আমাদের সোশ্যাল মিডিয়া পেজগুলোতে ফলো করো, সেখানে আমরা রেগুলারলি আপডেট দিতে থাকবো। তো তো এই উইকে এইটুকুই, তো আমরা আবার নেক্সট উইকের রাউন্ড আপ নিয়ে ফেরত আসবো।